মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করবে জাতিসংঘ, ডক্টর ইউনূসকে ফিলিপ্পো গ্রান্ডি। টাকা পরিশোধ করে মালয়েশিয়া যেতে না পারায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ ভুক্তভোগীদের। দুর্বল হচ্ছে গণ অভ্যুত্থানের ঐক্য, আরও বাড়তে পারে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, সংখ্যা বিশ্লেষকদের। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বাংলাদেশে আটকে পড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্বভূমিতে ফেরত পাঠাতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে তিনি একথা জানান। বাংলাদেশের রোহিঙ্গা সংকট আরও জটিল আকার ধারণ করছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, মিয়ানমার থেকে ক্রমাগত রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হচ্ছে। এই সময় তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেন। এর আগে প্রধান উপদেষ্টা একই স্থানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেন। এই সময় তারা নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক বিষয়াদি ছাড়াও বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে অধ্যাপক মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংট্রান সিনাওয়াত্রার সাথে দেখা করেন। যুক্তরাজ্যে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন কথা জানিয়েছেন। বলেন, লন্ডন ক্লিনিকে মেডিকেল বোর্ডের সাথে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। শুক্রবার তারা বৈঠক করেন। বাংলাদেশি চিকিৎসক দলও ছিলেন মেডিকেল বোর্ডের সভায়। অধ্যাপক প্যাট্রিক কেনেডি নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে যুক্তরাজ্যের আরও 2 জন চিকিৎসক বেগম খালেদা জিয়াকে দেখবেন বলে জানান ডাক্তার জাহিদ। 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। তার চিকিৎসার সাবেক তত্ত্বাবধান করছেন ছেলে তারেক রহমান। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছি, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা, ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। এবং তারপরে ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি, এবং ওনারা সেই ধরনের চিন্তা করছেন। আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে তারা গণতন্ত্রের পক্ষে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। যুক্তরাজ্য বিএনপি নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বেইমানি করেছে উল্লেখ করে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের সাথে কেন নির্বাচনে অংশ নেবে বিএনপি এমন প্রশ্ন রাখেন ডক্টর মঈন খান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। একটি জনগণের দল তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। তারা নিজেদের স্বাধীনতার শক্তি বলে দাবি করে, তারা কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ।
স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন ভাবছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেশের জনগণকে উপহার দেওয়ার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আর এ বিষয়ে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি। মতবিনিময় সভায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আরিচুর রহমান উপস্থিত ছিলেন। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। এটা আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও মালয়েশিয়া যেতে না পারা বিক্ষোভকারীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। বুধবার বেলা 11:15টার দিকে তারা কারওয়ান বাজার থেকে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সরকারের কাছে তাদের দাবি তুলে ধরতেই এই কর্মসূচি পালন বলছেন ভুক্তভোগীরা। এর আগে রাজধানী কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মালয়েশিয়ায় যেতে না পারা এ প্রবাসী কর্মীরা। সকাল 9টায় প্রায় 150 কর্মী সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে কারওয়ান বাজার থেকে পান্থপথ, ফার্মগেট, শাহবাগ এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় 18,000 কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের নির্ধারিত 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেনি। আমরা তো আশা করছি কয়েক মাসের মধ্যে, আমরা আশা করছি যে মানে যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটটিতে কোনো বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 250 যাত্রী এবং 13 ক্রু নিয়ে ফ্লাইটটি সকালে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকাগামী বিমান বাংলাদেশে বোমা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। সকালে রোম থেকে আসা বাংলাদেশ বিমানটি নিরাপদে অবতরণ করে। পরে বিমান তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়। স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টে এক দফা আন্দোলন সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ অসমাপ্ত রয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। গণ অভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন, ইসলামী জোট নিয়ে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি খুব একটি পরিবর্তন হবে না বা প্রভাব পড়বে না আগামীতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন। বুধবার সকালে নিজ ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। সার্জিস তার পোস্টে লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি আর নেই। এ ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন। সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে উল্লেখ করে তিনি তার পোস্টে আরও লেখেন, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ের কাজ করবে গভর্নিং বডি, যে বডিতে প্রধান উপদেষ্টা সহ 4 উপদেষ্টা রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। গণ অভ্যুত্থানের ঐক্য ক্রমেই দুর্বল হচ্ছে। নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব
আরও বাড়বে এমন মন্তব্য রাজনীতি বিশ্লেষকদের। তারা বলছেন আগামী নির্বাচন ও সংস্কারকে কেন্দ্র করে ঘনীভূত সংকট কাটাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বিএনপি এবং জামাত। বিশ্লেষকরা মনে করেন গণঅভ্যুত্থানে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত না হলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক, আছে বিপদের শঙ্কাও। নির্বাচন, সংস্কার ও জাতীয় ঐক্য নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। 24-এর গণ অভ্যুত্থানের শুরুটা কোটা আন্দোলন হলেও স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে তা শেষ হয়। শিক্ষার্থীদের নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী সহ সর্বস্তরের সাধারণ মানুষ। অংশীজনের মধ্যে গড়ে ওঠে জাতীয় ঐক্য। অভ্যুত্থানের 5-6 মাস যেতে না যেতেই সেই ঐক্য ক্রমেই দুর্বল হচ্ছে। কিন্তু কেন? আন্দোলন যখন সফল হয়ে গেল, হাসিনাকে যখন পলায়ন করলেন, শত্রুর উপর যখন প্রাথমিকভাবে বিজয় অর্জন হয়, তখন দেখা যায় যে না, তখন নিজস্ব দলীয় চিন্তাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। প্রথম দিকে মনে হয়েছিল দেশে একটা বিশাল জাতীয় ঐক্য আছে। ধীরে ধীরে রাজনৈতিক দলগুলো একে অপরের সমালোচনা করছে, বক্তব্য পাল্টা বক্তব্যের ফলে একটা সন্দেহ এবং অবিশ্বাস দানা বেঁধে ওঠে। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হবে নির্বাচন, তাই না? এখন নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে মতপার্থক্য তৈরি হবে, মতপার্থক্য আরও ঘনীভূত হবে, এটি স্বাভাবিক। এবং যখন নির্বাচনটা হয়ে যাওয়ার মাধ্যমে এই জিনিসটা সমাধান হবে। একই সঙ্গে বিশ্লেষকরা মনে করেন নির্বাচনকে সামনে রেখে বিতর্ক এবং বিভক্তি বাড়ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যা হওয়াটাও স্বাভাবিক। নির্বাচিত সরকার সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নাই। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে। এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অভ্যুত্থানে নির্বাচন ও সংস্কার ইস্যুতে যে জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে জাতীয় ঐক্য খুবই জরুরি। অন্যথায় এর মাসুল গুনতে হবে এ জাতিকে, বলছেন বিশ্লেষকরা। প্রধান রাজনৈতিক দল বিএনপি, বা আমি যদি জামাতকেও সাথে ধরি, এই দুটো রাজনৈতিক দল আসলে তারা এগুলোকে ওন করবে কিনা, সংস্কার প্রোক্লেমেশনের সব কিছু মিলায়া যদি তারা একটা ঐক্যের জায়গায় পৌঁছতে পারে, এখানে অনেকগুলো এলিমেন্ট একসাথে কাজ করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট, আপনার ছাত্র সংগঠনগুলো, মানে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সবাই যদি মানে এখন এই ঐক্য গঠন প্রচেষ্টায় তারা যদি আন্তরিক হয়, তারা যদি সিরিয়াস হয়, আমার মনে হয় কিছু একটা বেরিয়ে আসতে পারে আর কি। এগুলো প্রাণের মূল্য যদি আপনি ভুলে যান, এই প্রাণগুলো কেন গেল সেটা স্পিরিটটা যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে তো খুবই দুঃখজনক। মানে আমাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার। তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গত অগাস্টে জুলাইতে যে ঐক্যটা গড়ে উঠেছিল, সেই ঐক্যটাকে কিভাবে বজায় রাখা যায়। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য সত্ত্বেও মোটা দাগে প্রধান প্রধান বিষয়গুলোতে জাতীয় স্বার্থের প্রশ্নে কিভাবে সবাই ঐক্যবদ্ধ থাকা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে, এবং সেটা করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। না করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদের কথা। স্বৈরশাসকের পতন হলেও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পতিত সরকারের অনুগতরা এখনও তৎপর উল্লেখ করে তারা বলছেন ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করে নির্বাচন পর্যন্ত ঐক্য প্রয়োজন। সংকট সমাধানে বিশেষ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম 15 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে হত্যাসহ 2টি মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে পুলিশ চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুন্নেসা খানমের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায় নদভীকে চট্টগ্রামের কোতোয়ালি চাঁদগাঁও থানার 2টি হত্যা মামলা সহ পাঁচলাইশ, কোতোয়ালি, ডাবলমুরিং থানার পৃথক 5টি মামলায় এবং সাতকানিয়া, লোহাগাড়া থানার 5 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত 15 ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে নদভীকে গ্রেফতার করে পুলিশ।
প্রবাসীর ঘরে এসেছে ফুটফুটে 4টি সন্তান, এদের মধ্যে 2টি পুত্র আর 2টি কন্যা সন্তান। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে পরপর 4টি সন্তানের জন্ম দেন টাঙ্গাইলের বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের সুমি আক্তার। এই খবরের আনন্দের বন্যা বইছে গোটা পরিবারে। হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার রিনা নাসরিন তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ঠ হয় 4 নবজাতক। 4টি নবজাতকই সুস্থ আছে, তবে তাদের মধ্যে 2জনের ওজন অপেক্ষাকৃত কম। প্রত্যেককেই রাখা হয়েছে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। এদিকে জেলা কৃষি বিভাগ বলছেন, আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবেন। অন্যদিকে খাগড়াছড়ি মানিকছড়িতে ভেজাল ও নিম্নমানের আলুর বীজ বপন করে স্বপ্নভঙ্গ হয়েছে আলু চাষিদের। ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠু ও খাগড়াছড়ি থেকে আবু তাহেরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে কৃষকরা এখন আলু নিয়ে ব্যস্ত। কেউ জমিতে পরিচর্যা করছেন, কেউ ব্যস্ত ঘরে তুলতে। গত বছর দাম ভালো পাওয়ায় এবারও লাভের আশায় বেশি জমিতে চাষ করেছেন জেলার কৃষকরা। তবে মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম 20 টাকায় নেমে যাওয়ায় দুশ্চিন্তায় তারা। সারের দাম বেশি কিন্তু আলুর দাম নাই। গরু ছাগল বিক্রি করা হয় না, এই যে আবাদ করছি, আমার কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই। এখন যত টাকা খরচা হয়েছে তার থেকে অর্ধেক লসে হয়ে যাচ্ছে। পুঁজিটাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই, তার আমরা গৃহস্থী কীভাবে করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে এই জেলায় 27,100 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। চলতি বছরে আবাদ হয়েছে 34,725 হেক্টর জমিতে। আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। অন্যদিকে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ভেজাল ও নিম্নমানের আলুর বীজ বপন করে বেকায়দায় পড়েছেন চাষিরা। ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকছড়ি, মাটিরাঙ্গা সহ কয়েকটি এলাকার অনেক কৃষক। দুর্ব্যবহার করছে বীজ ভান্ডারে দুলাইল্লা। আমার গাছগুলো অর্ধেক উঠে নেই, এখন আমার ক্ষতিপূরণ কে দিবে? এটা কোম্পানি নেবে। আমরাও তো আলু এক বস্তা বেচে কয় টাকা লাভ করছি, এখানে কোম্পানি 1000 কোটি টাকার ব্যবসা করে। মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার জানান, সরেজমিন তদন্তে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 2 সদস্যের একটি বৈজ্ঞানিক দল মাঠ পরিদর্শন করেছে ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। কোথা থেকে বীজে ঘাপলা হতে পারে বা অ্যাডমিকচার হতে পারে, এটার সুস্পষ্ট ধারণা আসলে এই মুহূর্তে নাই। উপজেলা থেকে তদন্ত কমিটি গঠন করি এবং সেই তদন্ত কমিটিটা আমাকে রিপোর্ট দিয়েছে, তবে সেই রিপোর্টটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। ক্ষতিগ্রস্ত কৃষকের লিখিত অভিযোগ পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কারণ চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহর। প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান। বলা হয়, মামলার নেতৃত্বে রয়েছে ডেমোক্র্যাট দলের নেতারা। তাদের দাবি, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত অধিকার। এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অর্থ দ্বারায় রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সোমবার শপথ গ্রহণের পরপরই প্রায় 150-র বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প, যার মধ্যে একটি ছিল জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আইন বাতিল সম্পর্কিত। মূলত তার এই আদেশ সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করেছে ডেমোক্র্যাট সহ অন্য অনেক সংস্থা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 60 রানে জিতেছে বাংলাদেশ। এতে 2025 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনাও তৈরি হলো। আগামী শুক্রবার সিরিজের শেষ ম্যাচে জিতলে বিশ্বকাপে টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।
সেন্ট কিটসে টস হেরে বাংলাদেশ 184 রান সংগ্রহ করে। 56 রানে 3 উইকেট পড়লেও 5-4-এ 68 রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় সর্বোচ্চ 23 রান আসে সোভানা মোস্তারির ব্যাট থেকে। কারিশমা 4 উইকেট নেন। জবাবে ক্যারিবীয় মেয়েরা 124 রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ 28 রান করেন ক্যাম্পেল। 35 রানে 3 উইকেট নিয়ে দলের সফলতম বোলার বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পর এই ম্যাচটি ছিল সেমিফাইনালের মতো। পরের ম্যাচ অঘোষিত ফাইনাল। তা জিততে পারলে বাংলাদেশ সরাসরি খেলবে বিশ্বকাপে। দলের জন্য কন্ট্রিবিউট করতে পারে অনেক বেশি খুশি। আসলে সব ক্রেডিট দলের প্রত্যেকটা বল আর প্রত্যেকটা ফিল্ডার যেভাবে আসলে 110% দিয়েছে এবং এফোর্ট দিয়েছে, আমরা বলছি সেটা আউটস্ট্যান্ডিং ছিল। নেক্সট ম্যাচে আমাদের তো চেষ্টা এটাই থাকবে, কারণ সিরিজ জয়ের একটা সম্ভাবনা থাকবে। ওভারসিজে আমরা কখনো এইভাবে সিরিজ জয় করতে পারিনি, সো যদি আমরা এটা অ্যাচিভ করতে পারি আমাদের টিমের জন্য অনেক বড় একটা মাইলস্টোন হয়ে থাকবে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত হয় সীমান্তের 150 গজের ভেতরে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। সকালে বিজিবি সোনা মসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলন কক্ষে বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে রৌফ। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। বিজিবি জানায় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি বিএসএফের মধ্যে আলোচনা করে সমাধান করা হবে। এছাড়া অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়। অন্যদিকে জয়পুরহাটের 5বিবি সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। গতকাল বিজিবির বাধার মুখে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। পরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শুরু হতে যাচ্ছে বিশ্বব্যাপী 75টিরও বেশি দেশে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের বাংলাদেশি সংস্করণ। জনপ্রিয় এই অনুষ্ঠানটি আগামী 27 জানুয়ারি থেকে সম্প্রচারিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভিতে। প্রতি সোমবার রাত 9:30টায় সম্প্রচারিত হবে বিশ্বনন্দিত এই অনুষ্ঠানের বাংলাদেশি সংস্করণ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ। সাদরিনা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 75টিরও বেশি দেশের মানুষের মন জয় করেছে গেম শো ফ্যামিলি ফিউড। অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় পারিবারিক সম্পর্ক ও বন্ধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো। আর এই অনুষ্ঠান দেশের দর্শকদের কাছে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ নিজেদের পর্দায় প্রচারিত হবে আগামী 27 জানুয়ারি থেকে। এনটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানটি খুব সহজেই দর্শকরা বঙ্গের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেও উপভোগ করতে পারবেন। সবসময় এনটিভি নতুন নতুন রিয়েলিটি শো এবং যেসব রিয়েলিটি শো বাংলাদেশ সোফার ক্লিক করেছে এগুলো হচ্ছে এনটিভিতেই, মানে ম্যাক্সিমাম শোগুলো এনটিভিরই করা। তো আশা করছি এই শোটাও হচ্ছে এনটিভির দর্শকরা দেখবে এবং হচ্ছে এটা পিক করবে। বিদেশে যা যা বড় হিট শো আছে আমরা বাংলাদেশে আনতে চাচ্ছি। আমার মনে হয় যে এই ধরনের শো বাংলাদেশে অনেক কাজ করবে, আর আমাদের অডিয়েন্সটা চাচ্ছে যে এই হাই কোয়ালিটি শো দেখতে। We'll keep bringing high quality shows like Family Feud, like Shark Tank. We have a lot more big productions in the plans, so inshallah we'll be making some announcements soon. And আর দর্শকদের জন্য এরকম একটি অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদও। তো আমরা উই আর রিয়েলি ভেরি গ্ল্যাড টু বি উইথ দেম। আপনারা জানেন যে এনটিভি বাংলাদেশের ইতিহাসে রিয়েলিটি শোর এক অনন্য ফিউচার আছে। আমাদের অনেকগুলো এনটিভির যে রিয়েলিটি শোগুলো আছে তা নিয়ে দর্শক শ্রোতারা এখনও মুখে মুখে কথা বলে। এরকম গ্লোবালি অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের মতো আমাদের বাংলাদেশে প্রচারিত হচ্ছে। আমরা বঙ্গর সাথে বঙ্গ এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে বাংলাদেশে। তো আমরা চাই এরকম গ্লোবাল প্রোগ্রাম আরও আসুক বাংলাদেশে, আমাদের টিভি ইন্ডাস্ট্রি সমাদৃত হোক। অ্যান্ড উই আর রিয়েলি ভেরি হোপফুল আমাদের এই কন্টেন্টের ব্যাপারে, ফ্যামিলি ফিউডের ব্যাপারে আমরা অনেক আশাবাদী। ডাবরের পরিবেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। আমি তাহসান খান, আমি হোস্ট হিসেবে দুটো ফ্যামিলির সাথে আই উইল বন্ড উইথ দেম, আই উইল এনজয় দ্য টাইম উইথ দেম। এবং আমরা যদি এনজয় করি তাহলে যারা দেখছেন টিভির পর্দায় বা মোবাইলে
handheld devices, they will enjoy the show. অনুষ্ঠানটি মোট 24 পর্বে সাজানো হয়েছে। মোট 3 রাউন্ডে প্রতি পর্বে 2টি পরিবার মুখোমুখি হবে এই অনুষ্ঠানে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ এবং 15 পুলিশ সদস্যদের কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। দুপুরে সাবেক মন্ত্রীকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক ওমর ফারুক সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের সময় দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কুপিয়ে 15 পুলিশ সদস্যকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত 5 জানুয়ারি লতিফ বিশ্বাসকে গ্রেফতার করে যৌথ বাহিনী। ইন্টার্ন ভাতা বৃদ্ধিসহ 5 দফা দাবিতে আজও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা 15 থেকে 20 হাজারের ওপরে হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে 9,000 টাকা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর 5 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে তারা। নানা আয়োজনে আজও সারা দেশে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক। রাজশাহীতে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাবের উদ্যোগে নগরীর নওদাপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা জিয়া পরিষদের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বগুড়া গাবতলী উপজেলায় জিয়াউর রহমান গ্রাম্য হাসপাতালের উদ্যোগে 2000 শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি। ধামরাইয়ে অবৈধ 2টি ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় 10 লাখ টাকা জরিমানা সহ ইট ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। দুপুরে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় মদিনা ব্রিক্স এবং নাসিমা ব্রিক্সকে 5 লাখ টাকা করে জরিমানা করা হয়। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। নাটোর শহরের প্রধান সড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। উপবিভাগীয় প্রকৌশলী ইকবাল হোসেনের নেতৃত্বে দুপুরে সড়ক বিভাগের কর্মীরা শহরের কানাইখালী, ছায়াবাণী মোড়ে এবং নিমতলা এলাকায় ফুটপাত বন্ধ করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। চলতি মাসে 2 দফা অভিযান চালিয়ে উচ্ছেদ এবং সতর্কতার পর আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে বিভিন্ন ব্যক্তি। ফুটপাতে বসানো দোকান এবং মালামাল তুলে নিয়ে যায় অভিযান পরিচালনাকারী দলটি। ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে 2018 নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। পুলিশ, র্যাব, নির্বাচন কমিশন সহ জড়িত সবার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলের সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বিষয়ে অনুসন্ধানের জন্য ইতোমধ্যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে কয়টি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন, সে নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে প্রশ্নবিদ্ধ ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শুরু থেকেই বিরোধী দলগুলো এটিকে নিশি রাতের ভোট বলেই অভিযোগ করে আসছিল। যদিও সে সময় তদন্ত তো দূরে থাক, এ বিষয়ে কথা বলতেও দেখা যায়নি কোনো সংস্থাকে। পট পরিবর্তনের পর এবার সেই নির্বাচনে জড়িতদের বিষয়ে
অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মূলত আর্থিক লেনদেনের মাধ্যমে যারা আওয়ামী লীগকে জয়ী করতে সরাসরি ভূমিকা রেখেছে তাদের বিষয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ আনা হয়েছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক নির্বাচন কমিশনের সদস্য, পুলিশ প্রধান সহ 2018 নির্বাচনের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে। দুদক বলছে, ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল। নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময়ে যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিন 165 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। 139 কোটি 74 লক্ষ টাকারও বেশি লেনদেন পূর্বক তা হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতার করা হয়েছে সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারের সহযোগী সন্দেহে বেক্সিমকো গ্রুপের আকাশ ডিজিটাল টিভির সিইও তারেক আলমকে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে তারা গণতন্ত্রের পক্ষে, আর জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না বলে মন্তব্য করেছেন আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন ডক্টর মঈন খান। বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বেইমানি করেছে। টাইম ম্যাগাজিন, বিশ্বের 100 বছরের পুরনো নামি দামি নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষের সামনে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো জোট নিয়ে দুশ্চিন্তা করছে না বিএনপি। এখানে কনসার্নের তো কিছু না। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। এক সময় একজন এক দল আর এক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে যারা তারা একমত হয়েছে, এটাতে অস্বাভাবিক আর কি আছে। জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না। 5 জন বসেই দেশের করণীয় ঠিক করার কোনো সুযোগ নেই। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনারা কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এইটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নাই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে দেশ গভীর সংকটে পড়তো না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে ডক্টর ইউনুসের সাথে এক বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্বভূমিতে ফেরত পাঠাতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের
সহযোগিতা করা হবে। বাংলাদেশের রোহিঙ্গার সংকট আরও জটিল আকার ধারণ করছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, মিয়ানমার থেকে ক্রমাগত রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টা একই স্থানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেন। এ সময় তারা নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়া, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক বিষয়াদি ছাড়াও বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংত্রান সিনাওয়াত্রার সাথে দেখা করেন। আর আজকে অনেকগুলো মিটিং, 15-16টার মতো মিটিং। আজকের মিটিংয়ের মূল হাইলাইট হচ্ছে যে আপনি জানেন ড্যাভোসে অনেক বড় বড় সিইও আসেন যারা বিভিন্ন দেশের বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করেন। তো আজকে ডিপি ওয়ার্ল্ড, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর ইন পোর্টস, তার এমডির সাথে, সিইওর সাথে মিটিং আছে। এপি মোলার, পৃথিবীর লার্জেস্ট শিপিং কোম্পানি, তার সিইওর সাথে কথা আছে, মিটিং আছে। তারপরে মেটার চিফের সাথে মিটিং আছে, অন্যান্য আরও কয়েকটি কোম্পানির চিফের সাথে আছে। মূল ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা, বাংলাদেশে এসে তারা যেন ইনভাইট করে। ইতালির রোম থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার খবরে জরুরি অবতরণ করানো হয় ফ্লাইটটিকে। এতে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের নেতৃত্বে বিভিন্ন নিরাপত্তা সংস্থার তৎপরতায় বোমা খুঁজে না পেয়ে বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয়। বিমানটিতে থাকা 250 যাত্রী এবং 13 জন ক্রু সবাই নিরাপদে আছেন বলেও জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। নজরানা চৌধুরীর রিপোর্ট। রোম থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের BG356 বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সকাল 8:50 এর প্রায় 2.5 ঘন্টা আগে ভোর 6:30টায় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের কন্ট্রোল নাম্বারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নাম্বার থেকে মেসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা আছে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রোটোকল অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করে। আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে, সেই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার অনুযায়ী আমরা ইওসি বলি, ইমার্জেন্সি অপারেশন সেন্টার। সেই ইমার্জেন্সি অপারেশন সেন্টার সঙ্গে সঙ্গে ওপেন করি এবং যারা আছে ওখানে বসে সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিই এটার ব্যাপারে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য। বিমান বাহিনীর আপনার বিডিউ, কিউআরএফ, এটিউ সমস্ত ফোর্সেস উইথ দ্য কমান্ডোজ দে কেম। 2টা কর্ডন করেছে তারা, বাউটার একটা কর্ডন করেছে, ইনার সাইডে আরেকটা কর্ডন করেছে এবং এক্সপ্লোসিভ ডিটেকশন টিম নিয়ে তাদের লেটেস্ট ইকুইপমেন্ট নিয়ে তারা চলে এসেছে। বিমানবন্দরে অবতরণ করার পর বিমানটিকে সদ্য নির্মিত 3য় টার্মিনালে নিয়ে যাওয়া হয়, আর অন্যান্য বিমান ওঠানামার কাজ এর বিপরীত পাশ দিয়ে চলমান রাখা হয়, যার ফলে অন্যান্য ফ্লাইটের যাত্রীরা তেমন একটা অসুবিধার সম্মুখীন হননি বলে জানান মঞ্জুরুল কবির। যেভাবে হোক আমাদের যাত্রীদেরকে আগে সেভ করা পরে, তো আমরা সেটাই করেছি। অ্যাবসলিউটলি নামার পর যাত্রীদেরকে অতি দ্রুততার সাথে বের করে নিয়ে এসেছি, স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে ওঠায় এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি এবং তারপরে লাগেজগুলোতে দিয়েছি যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে পৃথকভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। কমপ্লিট কোঅপারেশন করেছে। এদিকে রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই হুমকির পেছনে কারা আছে তা খুঁজে বের করা হবে। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। মন মানসিকতার পরিবর্তন না হলে শুধু পোশাক পরিবর্তনে আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্রগত পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তর এবং কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন ও মত বিনিময় সভা শেষে একথা বলেন তিনি। বলেন, দুর্নীতির মনোভাব কমাতে না পারলে উন্নয়ন হবে না আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের। বাজারে দ্রব্যমূল্য কমাতে চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেটের সাথে কারা জড়িত তা এখনও জানতে পারেনি সরকার। ন্যায্য দাম পেতে সরকারের খাদ্য অধিদপ্তরে ধান বিক্রিতে কৃষকদের আহ্বান জানান তিনি। পোশাক পরিবর্তনের সময় একটা কথাই বলছি, আপনার মন এবং মানসিকতা যদি পরিবর্তন না হয় কোনো কিছুই হবে না। কর্পোরেট ব্যবসায়ী হলো এই সাধারণ ব্যবসায়ীরা দায়ী করে, আর সাধারণ ব্যবসায়ীরা কর্পোরেট ব্যবসায়ী করে, এর ভিতরে সাফার করে হলো আমার ভোক্তারা। এখন সিন্ডিকেটটা তো ওরকম অ্যাপারেন্টলি কারা করতেছে আমরা তো ওরকমভাবে ধরতে পারতেছি না, ধরতে পারলে তো সিন্ডিকেটটা অবশ্যই ভেঙে দেওয়া হতো। ওষুধ, মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা সহ বেশ কয়েকটি পণ্যের উপর আরোপিত ভ্যাটের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড
এনবিআর। বুধবার এনবিআর এর দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনায় নিয়ে বৃহত্তর জনস্বার্থে এসব পণ্য এবং সেবায় বিদ্যমান ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার এবং সম্পূরক শুল্কের হার কমিয়েছে এনবিআর। সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার 2.4% রাখা হয়েছে। এছাড়া দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখতে মোবাইল ফোনের সিম অথবা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বাড়তি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফলন নেই। তাই আমদানি করে বাজার নিয়ন্ত্রণের ওপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধারণ এবং মূল্যায়ন কমিটি এফপিএমসির সভা শেষে এসব বলেন তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থসংস্থান বা আইএমএফ-এর পরামর্শ দেবার কোনো সম্পর্ক নেই বলেও জানান উপদেষ্টা। আর চালের বাজারে অস্থিরতা কিছুটা কমেছে দাবি করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রিপোর্টে আরও জানাচ্ছেন রকুনুদ্দিন। অকাল বন্যার কারণে সরকারের লক্ষ্য অনুযায়ী আউশ ও আমন ধান সংগ্রহ করা যায়নি। সামনে বড় মৌসুম হলেও লক্ষ্য পূরণ নিয়ে সন্দিহান খোদ মন্ত্রণালয়ই। তাই G2G ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করে ঘাটতি মেটাতে পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা শেষে এসব জানান অর্থ উপদেষ্টা। বলেন, বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে মজুদ বাড়ানোর ওপর জোর দিয়েছে সরকার। সরকারের খাদ্যের গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়, তারা নানা রকম ম্যানিপুলেট করতে চেষ্টা করে। তখন আমরা সাথে সাথে OMS এর মাধ্যমে বা অন্য মেকানিজমের মাধ্যমে বাইরে বিক্রি করি। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থানের কোনো সম্পর্ক আছে কিনা। কোনো সম্পর্ক নাই। মহার্ঘ ভাতা আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করব। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF-এ বলেছে। আপনি আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। এখন দেশে 9 লাখ টন চাল ও 3 লাখ টন গমের মজুদ আছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বলেন, চাল ও গম মিলিয়ে আরও 10 লাখ টন আমদানি নিশ্চিত করা হয়েছে। আমাদের প্রায় 25 লক্ষ টন বড় উৎপাদন হয়, 25 লক্ষ টন বড় চাল উৎপাদন হয়। আমরা ওটার উপর নির্ভর করছি এবং ওটাকে গুরুত্ব দিচ্ছি আর কি। অ্যাজ ওয়েল আমাদের সকল যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতিও আছে। দাম কিন্তু এখন বাড়ছে না, মাঝে বেড়েছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে কমছে। আরও যদি কমে আমি খুশি হব, কিন্তু আপনার একটা জিনিস ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে। ইতোমধ্যেই মিয়ানমার থেকে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে এবং ভিয়েতনাম থেকেও সরকার 1 লাখ মেট্রিক টন চাল আনতে চায় বলে জানান খাদ্য উপদেষ্টা। রকুনুদ্দিন, NTV নিউজ, ঢাকা। জুলাই-আগস্ট হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নেই। ট্রাইব্যুনালে বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে গ্রেফতার হওয়া আসামি NTMCর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদন আজ খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জিয়াউল আহসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনটিও খারিজ করা হয়েছে। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের আদেশ থাকা সত্ত্বেও জুলাই-আগস্ট হত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিসা থাকলেও যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, আগামী মার্চ মাসের মধ্যে তাদেরকে ধাপে ধাপে পাঠানোর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর কারওয়ান বাজার এবং প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধের পর উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন বিক্ষোভকারী শ্রমিকেরা। তবে মার্চের মধ্যে শ্রমিক পাঠাতে ব্যর্থ হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। ভিসা থাকলেও গত বছরের 31 মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে যেতে পারেননি।
রিক্রুটিং এজেন্সিগুলো শুধু আশ্বাস দিলেও টাকাও ফেরত দিচ্ছে না বলে অভিযোগ তাদের। যাদের ভিসা হয়েছে, যাদের মেন পাওয়ার হয়েছে, যাদের ভিসা কমপ্লিট, এদের মালয়েশিয়ায় নিয়ে যেতে হবে। আমাদের এই দাবি, একটাই দাবি, 18,000 লোক। তো আমাদের দাবি একটাই যে আমরা সামনে ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে আমরা যেতে চাই। বুধবার সকাল 9:30 থেকে 1.5 ঘন্টা ব্যস্ততম সড়কটি অবরোধ করে রাখা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। এ সময় তাদের একটি প্রতিনিধি দল দেখা করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে, আশ্বাস দেন সমস্যা সমাধানের। পরে মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানান, আগামী মার্চের মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের পাঠানো হবে। আমরা তো আশা করছি কয়েক মাসের মধ্যে, আমরা আশা করছি যে মানে যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। অবৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান আন্দোলনকারীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আপিল বিভাগের রায়ের মাধ্যমে 14 বছরের আইনি লড়াই শেষে চাকরির অবসরের সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন বিসিআইসির কর্মচারী ময়মনসিংহের মোহাম্মদ আব্দুল কাদের। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে আগামী 14 দিনের মধ্যে কাদেরকে অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। বিসিআইসির হিসাব রক্ষক আব্দুল কাদের সহ প্রায় 700 জন কর্মকর্তা কর্মচারী 2002 সালে চাকরি হারান। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকে হাইকোর্টে আবেদন করলে তাদের পক্ষে রায় দেয় আদালত। আপিল বিভাগও বিসিআইসির আপিল খারিজ করে দেয়, ফলে আবেদনকারীরা চাকরি ফেরত পায়। সেই খবর পেয়ে 2013 সালে আব্দুল কাদেরও রিট করে। 2018 সালে তার পক্ষে আদেশ দেয় আদালত, কিন্তু তাকে যোগদান করতে দেয়নি কর্তৃপক্ষ। পরে আদালত অবমাননার মামলা করে চাকরি ফেরত পান। চাকরিতে পুনরায় যোগদানের 18 মাস পর তিনি অবসরে যান। এরপরই আবারও বাধে বিপত্তি। এবারে তাকে অবসরকালীন কোনো সুযোগ সুবিধা না দিয়ে আপিল করে বিসিআইসি। সেই আপিলের শুনানি না করে ঝুলিয়ে রাখা হয়। পরে কাদেরকে বিনা ফিতে আইনি সহায়তা দেন ব্যারিস্টার ওমর ফারুক। দীর্ঘদিনের অপেক্ষা শেষে কাদেরের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ। বিপিএলে এবারের আসরের সমালোচনা যেন থামছেই না। পারিশ্রমিক বিতর্কের পর এবারে স্পট ফিক্সিং এর সন্দেহ। তবে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। সন্দেহজনক সবকিছুই নজরদারিতে রাখছেন সংশ্লিষ্টরা, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এদিকে নতুন করে হোটেল বিলের চেক বাউন্সের অভিযোগ উঠেছে রাজশাহীর বিরুদ্ধে। মমিনুর রিপনের রিপোর্ট। এবারের বিপিএলে সবচেয়ে বেশি এগিয়ে দুর্বার রাজশাহী, তবে মাঠের পারফরমেন্সে নয়, 22 গজের বাইরে সবচেয়ে বেশি সমালোচিত নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ চট্টগ্রামে হোটেল বিলের চেক বাউন্সের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর আগে পারিশ্রমিকের দাবিতে ক্রিকেটারদের অনুশীলন বয়কট করায় বেশ বিতর্কিত হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজিটি। হুমকি ছিল ম্যাচ বয়কটেরও। এটা খুবই আনফরচুনেট একটা বিতর্ক আমি শুনলাম। আমি নিজেই জানি না কেন বিতর্ক উঠেছে। প্লেয়ারদের পেমেন্ট প্রবলেম হয় নাই। হ্যাঁ, একটা জিনিস হয়তো আমাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা আমাদের আছে, এটা আমি স্বীকার করি। এক্সপিরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে, আমরা নিজেরা অনেক কিছু জানি না, নিয়মও জানি না, কিভাবে করতে হয় সেটাও জানি না। এদিকে এবারের বিপিএল এ স্পট ফিক্সিং এর সন্দেহটা বাড়িয়ে চলেছেন বোলাররা। দৃষ্টিকটু ওয়াইড নো বল, 5 রানের ওয়াইড, একাদশ সাজানো, কিছু কিছু সময় ব্যাটারদের আচরণে ফিক্সিং এর সন্দেহটা বেড়েই চলেছে। বিসিবি বলছে সবকিছুই নজরে রাখছেন সংশ্লিষ্টরা। যা যা উঠেছে এটা তো সন্দেহের বেসিসে হচ্ছে। আমাদের এনাফ কম্পিটেন্ট লোক আছে যেটা যখন তারা রিপোর্ট বানাবে, ওয়েদার ইটস ইন্টেনশন নট ইন্টেনশন, এটা আকসু যখন রিপোর্ট দিবে তখন বুঝতে পারবো। কিন্তু আমরাও কনসার্ন এটা নিয়ে। অন্যদিকে বিসিবির গঠনতন্ত্র সংস্কার নিয়ে প্রথম বিভাগ লিগ বয়কট করেছে ঢাকার ক্লাবগুলো। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় এই সংকট কেটে যাবে বলে আশাবাদী বিসিবির এই পরিচালক। দেশের ক্রিকেটের জন্য এটার রেজুলেশন করা, সলভ করা অতীব জরুরি। ক্লাব ক্রিকেট ছাড়া আপনি আমাদের যে সারা বাংলাদেশের প্লেয়াররা উপরে উঠে আসে, এই যে বাংলাদেশ রিপ্রেজেন্ট করে, এইগুলি কিন্তু এই চ্যানেল দিয়ে আসে। সুতরাং আমাদের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে খুব কুইকলি সলভ করা উচিত। আমার মনে হয় এটা প্রেসিডেন্ট সাহেবও বুঝেছেন, এই জন্য এই আমাদের মিটিংটা ডেকেছে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।